এবার ক্যাটালিস্ট কথাটার মানে কি, মানে ক্যাটালিস্ট বলতে আমরা কি বুঝি একটুখানি ফোকাস করে নিই। বেশ, ক্যাটালিস্ট বলতে আমরা কি বুঝি? ক্যাটালিস্ট হচ্ছে একটা যে কোনো সাধারণ সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে উপস্থিত থেকে সে কি করে না, সে ওই তোমার কেমিক্যাল রিয়াকশনের রেটটাকে বাড়িয়ে দেয় বা কমিয়েও দিতে পারে, মানে পরিবর্তন করতে পারে রেটটা। সাধারণভাবে আমরা আমাদের লেভেলে ক্যাটালিস্ট বলতে আমরা সেই সাবস্টেন্সগুলোকেই ভাবি যে সাবস্টেন্সগুলো আমরা ব্যবহার করলে রিয়াকশনের রেট বেড়ে যায়। প্রথম কথা হচ্ছে তার মানে একটা জিনিস ক্যাটালিস্ট এদের যদি আমরা করি ওই ফিচার্সগুলো লিখি, এক নম্বর হচ্ছে দে চেঞ্জ দ্য স্পিড অফ কেমিক্যাল রিয়াকশনস। দু নম্বর কি হবে? দু নম্বর হবে দে take part in the chemical reactions but are regenerated at the end. So their mass at the beginning and at the end remain unaltered. They take part in the chemical reactions but are regenerated at the end, so their masses, yes করে দাও, so their masses comma at the beginning and at the end remain unaltered, full stop. স্যার হ্যাঁ, আনঅল্টার্ড মানেটা কি? বেশ বলছি, অল্টার করা মানে কি? পাল্টে দেওয়া, তাই তো? তাহলে আনঅল্টার্ড হ্যাঁ স্যার। মানে হচ্ছে অপরিবর্তিত থাকা। বেশ বুঝিয়ে দিচ্ছি, দেখো না। প্রথম কথা হচ্ছে ক্যাটালিস্ট কেমিক্যাল রিয়াকশনের স্পিড পরিবর্তন করে, বাড়াতেও পারে কমাতেও পারে। এছাড়া তারা কেমিক্যাল রিয়াকশনে এতদিন পর্যন্ত ছোটবেলায় পড়ানো হতো আর কি, যে ক্যাটালিস্ট উপস্থিত থাকে, দে আর প্রেজেন্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন বাট ডু নট টেক পার্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশনস। এই কথাটা কিন্তু ঠিক নয়। পরবর্তীকালে বড় হলে তাই পড়ানো হয় যে তারা কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার শেষে আফটার দ্য এন্ড অফ দ্য কেমিক্যাল রিয়াকশন দে আর রিজেনারেটেড ইন দ্য সিস্টেম। মানেটা কি দাঁড়ায়? মানেটা দাঁড়ায়, ধরো কোনো এ আর বি দুটো তোমার সাবস্টেন্স, এদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেই এ আর বি এর কেমিক্যাল রিয়াকশনের মধ্যে সি ধরো ক্যাটালিস্ট। এই সি তোমার যখন সি উপস্থিত থাকে না তখন এ আর বি রিয়াক্ট করে, বাট ইট টেক্স এ লঙ্গার টাইম। কিন্তু সি যখন উপস্থিত থাকে তখন এ সি এর সঙ্গে রিয়াকশন করে, বি সি এর সঙ্গে রিয়াকশন করে। এবার এসি আর বিসি নিজেদের মধ্যে আবার কিছু কাণ্ড ঘটিয়ে আবার এবি তৈরি করে, দিয়ে আবার সিকে আলাদা করে বার করে দেয়। মানে আমি যদি জিনিসটা এইভাবে বোঝাই, ধরো সাধারণ রিয়াকশনটা হচ্ছে
ধরা যাক এ প্লাস বি, আমি একটা সিম্পল ফরম্যাট লিখছি, এরকম আরো অনেক ফরম্যাট হতে পারে। এ প্লাস বি ইকুয়াল টু ধরো এ বি। এ আর বি হচ্ছে দুটো সাবস্টেন্স, দুটো রিয়াকশন করে এ আর বি মিলে এ বি তৈরি করলো, সেটা একটা নতুন কম্পাউন্ড। এটা স্লো রিয়াকশন। তাহলে এই রিয়াকশনে ফার্স্ট করার জন্য আমরা কি করলাম, এ প্লাস বি এর সঙ্গে আর একটা সাবস্টেন্স যোগ করলাম যেটাকে বলা হয় ক্যাটালিস্ট। এই সি যখনই দিলাম সিস্টেমের মধ্যে, সঙ্গে সঙ্গে ধরা যাক একটা স্টেপে সঙ্গে সঙ্গে এর সঙ্গে সি রিঅ্যাক্ট করে এসি তৈরি করলো, বি এর সঙ্গে সি রিঅ্যাক্ট করে বিসি তৈরি করলো। এই এসি আর বিসি খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে এ বি তৈরি করলো, আর সিটাকে সিস্টেমের থেকে বার করে দিল। আমায় দুধে মিশে গেল, আঁটি পড়ে গড়াগড়ি খেল। অর্থাৎ তার মানে আমার দরকার ছিল এবিটা, আমি পেয়েছি এবি, অসুবিধা নেই। এবি তৈরি হওয়ার দরকার ছিল, এবি পেয়েছি। সিস্টেমের মধ্যে সি দিয়েছিলাম প্রথমে, সি কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, বাট আফটার দ্য রিয়াকশন সি ইজ রিজেনারেটেড অ্যাট দ্য এন্ড, এবং সেই কারণে ওই যে সো দেয়ার মাসেস অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড রিমেন আনঅল্টার্ড, অর্থাৎ যত গ্রাম সি তুমি প্রথমে সিস্টেমের মধ্যে দিয়েছো, তত গ্রাম সি বিক্রিয়ার শেষে আফটার দ্য রিয়াকশন ওই তত গ্রাম সি পড়ে আছে সিস্টেমের মধ্যে। এইবার বুঝতে পারা গেল কেন এই কথাটা লিখলাম। হ্যাঁ স্যার। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা ভেবে ফেলো না যেন সি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ইট টেক্স পার্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশনস, বাট ইট ইজ রিজেনারেটেড অ্যাট দ্য এন্ড। মানে রিজেনারেট করা মানে হচ্ছে আবার পুনরায় তৈরি হয়, ইট ইজ রিপ্রোডিউসড অ্যাট দ্য এন্ড। ফলে তো আমরা অ্যাজ ইফ, আমি যদি প্রথমে দেখি যে প্রথমে সিস্টেমে আমি যতটা সি দিয়েছিলাম, বিক্রিয়ার শেষে আফটার দ্য রিয়াকশন ঠিক ততটাই সি পড়ে আছে, তাহলে আপাতভাবে আমার কি মনে হবে, সি ডাজ নট টেক পার্ট ইন দিস কেমিক্যাল রিয়াকশন। এই রিয়াকশনে তার মানে সি অংশগ্রহণ করলো না। ভেতরের ঘটনা ধরো আমি জানি না, ভেতরে কি ঘটনা ঘটেছে আমার জানা নেই। আমি সেই জন্য মনে করছিলাম কি না, সিকে দেওয়া হয়েছিল প্রথমে যতটা, আফটার দ্য রিয়াকশন আমরা ততটাই সি ফেরত পাচ্ছি সিস্টেম থেকে। তার মানে এইটা দাঁড়াচ্ছে না কি যে সি তাহলে নিশ্চয়ই চুপচাপ বসেছিল, কিছুই করেনি। তা কিন্তু আসল ঘটনা নয়। অর্থাৎ সি কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, বাট রিয়াকশানটা এমনই যে রিয়াকশানটা তোমার শেষকালে গিয়ে আবার সিকে পুনরায় উৎপাদন করতে পারলো বা রিজেনারেট করতে পারলো। 3 নম্বর কথা হচ্ছে ক্যাটালিস্ট সম্পর্কে, যে ক্যাটালিস্ট কিন্তু ইউনিভার্সাল ক্যাটালিস্ট বলে কিছু হয় না। বাংলায় সেই একটা প্রবাদ আছে, সর্বঘটের কাঠালি কলা, সেই রকম কোনো কথা কিন্তু ক্যাটালিস্টের বেলায় খাটে না। there is no substance as universal catalyst। কোনো সাবস্টেন্স এমন নেই যেটা ইউনিভার্সাল ক্যাটালিস্ট, অর্থাৎ এমন কোনো সাবস্টেন্স নেই যেটা যে কোনো রিয়াকশানে প্রয়োগ করলেই, অ্যাপ্লাই করলেই সেটা রিয়াকশানের রেটকে বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে বা চেঞ্জ করে দেবে, এরকম কোনো ক্যাটালিস্ট নেই। কিছু সাবস্টেন্স একটা রিয়াকশানের হয়তো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের স্পিড কমায় বা বাড়ায়, সে কিন্তু অন্য রিয়াকশানের ক্ষেত্রে এই স্পিড কমাতে বা বাড়াতে পারে না। তার জন্য আবার হয়তো অন্য সাবস্টেন্স কিছু খুঁজতে হবে তোমাকে, যে সাবস্টেন্সটা ওই পার্টিকুলার রিয়াকশানের স্পিডটাকে কমাবে বা বাড়াবে। এরকম ইউনিভার্সাল ক্যাটালিস্ট নেই। তাহলে তোমায় যদি প্রশ্ন করা হয় গিভ সাম এক্সাম্পলস অফ এ ক্যাটালিস্ট, তাহলে তোমাকে কোনো একটি ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয় এমন একটি কেমিক্যাল সাবস্টেন্সের নাম লিখতে হবে। লিখে যে রিয়াকশানে ওই মেটেরিয়ালটা বা ওই সাবস্টেন্সটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে সেই রিয়াকশানটাও লিখতে হবে। কারণ যতক্ষণ না তুমি রিয়াকশানটা লিখছো ততক্ষণ পর্যন্ত ওইটাকে ক্যাটালিস্ট হিসেবে
মানে ওটার স্বীকৃতি পাওয়া গেল না, কারণ ওই সাবস্টেন্সটা নিজেও তো অনেক সময় রিয়াকশানে অংশগ্রহণ করে, সবসময় যে ক্যাটালিস্টের ভূমিকাই পালন করে, নিজে কারোর সঙ্গে রিয়াক্ট করে না, পুরোপুরি সিস্টেমে সবসময় সিস্টেম থেকে বেরিয়ে আসে তা তো সবসময় নয়। এরকম অনেক সাবস্টেন্স আছে যেগুলো একটা রিয়াকশানে ক্যাটালিস্ট, অন্য রিয়াকশানে একজন রিয়াক্ট্যান্ট, মানে অন্য রিয়াকশানের ক্ষেত্রে সেটা একটা বিক্রিয়া করবে এরকম পদার্থ। তা আমরা একটা উদাহরণ নিতে পারি, ধরো তোমাকে এই প্রশ্নটাই যদি করে যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ক্যাটালিস্ট, আমরা তোমরা হয়তো পড়েওছো এর আগে যে ল্যাবরেটরি প্রিপারেশন অফ অক্সিজেন, এই রিয়াকশনটা KClO3 2 equal to 2 KCl plus 3O2, অর্থাৎ এইটাকে গরম করলে এই ঘটনাটা ঘটে, এটা প্রায় 650 ডিগ্রি সেলসিয়াসে গরম করতে হয়। আর যখন তুমি ক্যাটালিস্ট অ্যাপ্লাই করছো, KClO3 এর সঙ্গে একটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পাউডার মিশিয়ে দেওয়া হয় 4:1 রেশিওতে, তখন এইটার মোটামুটি 210 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই রিয়াকশনটা ঘটে। অর্থাৎ এরকম, তাহলে বুঝতে পারছো অনেক কম টেম্পারেচারে রিয়াকশনটা ঘটানো যাচ্ছে। তাহলে অবশ্যই MnO2 হচ্ছে একটা পজিটিভ ক্যাটালিস্ট। MnO2 নাম হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তা এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তুমি ধরো উদাহরণ হিসেবে লিখলে an example of a catalyst is manganese dioxide and it acts as a catalyst in the following chemical reaction বলে এই রিয়াকশনটা লিখে দিলে। এবং ক্যাটালিস্ট যখন এই রিয়াকশনের মধ্যে লিখবে, ইউ শুড অলওয়েজ পুট ইট উইদিন এ থার্ড ব্র্যাকেট টু ইন্ডিকেট দ্যাট দিস কেমিক্যাল সাবস্টেন্স ইজ দ্য ক্যাটালিস্ট ইন দিস রিয়াকশন। এই সাবস্টেন্সটা তাকে MnO2টা রিয়াকশনের বাঁ দিকেও লিখেছি, ডান দিকেও লিখেছি। তাহলে এই MnO2-র উপস্থিতিতে MnO2-র সঙ্গে KClO3 হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটের কিছু একটা রিকম্বিনেশন বা কিছু একটা হয়, রিয়াকশন হয়, তার ফলে এই রিয়াকশনটা অনেক কম টেম্পারেচারে ঘটে। কম টেম্পারেচারে ঘটবার সুবিধে কি, আমার ফুয়েল কম লাগে, কম গরম করতে হয়। 2 নম্বর হচ্ছে এই কম টেম্পারেচারে অক্সিজেন গ্যাস তৈরি হয়ে যাওয়ার পরে যে যন্ত্রের মধ্যে বা যে কন্টেনারের মধ্যে এই KClO3কে গরম করা হচ্ছে, এই KCl যেটা পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয় আফটার দি রিয়াকশন, ওটা পরিষ্কার করা সহজ হয়। কিন্তু অ্যাট 650 ডিগ্রি সেলসিয়াস এই হাই টেম্পারেচারে ওই KCl যেটা উৎপন্ন হয়েছে সেই KClটা এত মানে আঠালোভাবে ওই যন্ত্রের গায়ে, গ্লাস কন্টেনারের গায়ে লেগে যায় যে সেটাকে পরিষ্কার করা যায় না প্রায়। তো সুতরাং দুটো সুবিধে আছে, বুঝতেই পারছো কম টেম্পারেচারে হচ্ছে, তার মানে ইট ইজ ফেভারিং দ্য কেমিক্যাল রিয়াকশন। এরকম দেখবে আরও অনেক ক্যাটালিস্ট আছে, তোমাদের বইতেও হয়তো উদাহরণ দেওয়া থাকতে পারে। এই হচ্ছে মোটামুটি ক্যাটালিস্ট। আবার কিছু কিছু ক্যাটালিস্ট আছে যে ক্যাটালিস্টগুলো অনেক সময় স্লো ডাউন করে দেয়, ঠিক আছে। এই তোমার MnO2 মিক্সচার যদি H2O2 দিয়ে দেওয়া হয়, H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড তোমার দেখবে, খেয়াল করে দেখেছো কিনা জানি না, অনেক সময় চুল কাটার দোকানে মানে সেলুনে, বিশেষ করে জেন্টস সেলুন যেগুলো আছে সেইখানে, মেয়েদের জানার কথা নয়, ছেলেরা লক্ষ্য করেছো কি জানি না, আমি লক্ষ্য করেছি যে কলপ করবার জন্যে, সস্তায় কলপ করবার জন্যে, রং করবার জন্যে যারা সেলুন চালান আর কি, যারা বারবার, তারা করেন কি একটা শক্ত মতো একটা পদার্থ, কি জিনিসটা আমি জানি না, সেই জিনিসটা গুঁড়ো করেন। প্রথমে একটা দেখবে মিছরির মতো একটা শক্ত জিনিস গুঁড়ো করেন, তাইতে সেইটা একটা বাটিতে নেন, নিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড ঢালেন, জলের মতো একটা জিনিস দেখবে ঢালেন, সেটা কিন্তু ট্রান্সপারেন্ট, জলের মতোই হচ্ছে ট্রান্সপারেন্ট, কিন্তু সেই ট্রান্সপারেন্ট জলের মতো জিনিসটা ওই মিছরির মতো শক্ত পদার্থের গুঁড়োর উপর ঢালার পরেই ব্ল্যাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে ব্ল্যাক হয়ে যায়। এবং সেই যে সাবস্টেন্সটা হচ্ছে H2O2।
এই H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড ইট ইজ এ ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এবং মজাটা হচ্ছে এই H2O2 এমনি যদি তুমি খোলা জায়গায় রেখে দাও, এটা অটোমেটিক্যালি ডিকম্পোজ করে ওয়াটার তৈরি করে, অক্সিজেন তৈরি করে, বাট ইট ইজ এ স্লো প্রসেস। তুমি তাইতে কয়েক মানে চিমটে MnO2 পাউডার ফেলে দাও ওই H2O2-র মধ্যে, ওটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে দেখবে বাবল তৈরি হতে শুরু করবে, এবং H2O2-র মধ্যে যা অক্সিজেন আছে H2O2 নিজেকে রিকম্বাইন করে কি তৈরি করবে না অক্সিজেন তৈরি করবে আর জল তৈরি করবে, এবং সেটা সিস্টেম থেকে অক্সিজেনটা বেরিয়ে যাবে। তাহলে এটা র্যাপিডলি এই কাজটা হবে। তবে H2O2 কিন্তু চোখের পক্ষে ভালো না, মাথার চুলের পক্ষেও ভালো না। এই যে কলপ করা হয়, কলপ করতে গিয়ে ওই যে লিকুইডটা সেইটা আনরিয়াক্টেড H2O2 যদি থাকে, সেই আনরিয়াক্টেড H2O2 অনেক সময় গড়িয়ে চোখে চলে এলে চোখের ভয়ানক ক্ষতি হবে। ইভেন ওই আমাদের যে কটা চুল এমনি কালো রঙের থাকে, সবগুলো তো সাদা হয় না সঙ্গে সঙ্গে। যাদের সবটা সাদা হয়ে গেছে তারা কলপ করেন না, দেখবে যাদের ওই কাঁচা পাকা মেশানো থাকে তারাই কলপ করেন। তা তখন কিন্তু ওই যেগুলো কালো চুল, সেই কালো চুলগুলো ব্লিচড হয়ে যায়। ব্লিচ হয়ে যাওয়া মানে হচ্ছে তার যে রঙটা, সেই রঙটা নষ্ট হয়ে গিয়ে সাদা হয়ে যায়। এই ঘটনাটাকে, ইভেন্টটাকে বলা হয় ব্লিচ করা। তা এই ব্লিচিং হয়ে গিয়ে একদম এক্সিস্টিং চুলগুলো কিন্তু সাদা হয়ে যায়। বেশ, এই মোটামুটি তোমাদের ক্যাটালিস্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ক্যাটালিস্ট ছাড়া কিন্তু অনেক কেমিক্যাল রিয়াকশন ঘটানো খুব মুশকিল হতো। হ্যাঁ, যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ অ্যামোনিয়া, হেবার্স প্রসেস আগের দিন আলোচনা করছিলাম। নাইট্রোজেন আর হাইড্রোজেনকে মিশিয়ে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 অ্যাটমসফিয়ারিক প্রেশার নিয়ে যখন আলোচনা করছিলাম তখন বলেছিলাম 200 অ্যাটমসফিয়ারিক প্রেশার দিলে তোমার তাইতে সেই নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করে, কিন্তু ওখানে কিন্তু আয়রন পাউডারকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয়। ওই আয়রন পাউডার না দিলে ওই রিয়াকশনটা চট করে হতে চায় না। ঠিক আছে, আয়রন পাউডার অ্যাক্টস অ্যাজ ক্যাটালিস্ট। আচ্ছা, একটা জিনিস এবার বলি, আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা থেকেই কথাটা বলি। সেটা হচ্ছে, ধরো একটা বাড়িতে রান্না করা হয়েছে আলুর দম, আলুগুলো বেশ বড় বড়। আর আরেকটা জায়গায় রান্না করা হয়েছে আলু চচ্চড়ি, আলুর টুকরোগুলো বেশ ছোট ছোট। তুমি নুন দিয়েছো, ধরো নুনটা কম হয়েছে রান্না করতে গিয়ে, নুনটা কম হয়েছে, তাই জন্য আরেকটু নুন দেওয়া হয়েছে তরকারিতে, দুটো তরকারিতে। তাহলে একটা কমন সেন্স থেকে আমার উত্তর দাও তো, যে কোন তরকারির ক্ষেত্রে নুনটা খুব তাড়াতাড়ি ইউনিফর্মলি গোটা তরকারিতে মিশে যাবে, আলু চচ্চড়িতে না আলুর দমে? আলু চচ্চড়িতে। কেন বলো তো? ওখানে সবগুলো আলুগুলো ছোট ছোট। ঠিক, তার মানে যত ব্যাপারটা ছোট থাকবে, টুকরো টুকরো থাকবে, তত মিক্সিংটা আমার খুব ভালো হয়, তাই তো? কেমিক্যাল রিয়াকশনের বেলাতেও ঠিক একই কথা খাটে। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এটা কি?
এটা কি? স্যার এটা কিউব। বেশ, এটা যদি কিউব হয়, এর এই সারফেসটা হচ্ছে এ, এই সারফেসটা এ, তাহলে এই সারফেসটার এরিয়া কত? দাগ দিলাম যে সারফেসটা, তার এরিয়া কত? স্যার লেন্থ ইনটু ব্রেথ। কত সেটা? এ স্কয়ার। স্কয়ার। এরকম কটা সারফেস আছে কিউবে? স্যার 6টা। তার টোটাল এরিয়া, সারফেস এরিয়া কত? 6 এ স্কয়ার। তাহলে টোটাল সারফেস এরিয়া এখানে হচ্ছে 6 স্কয়ার। ঠিক আছে, আমি এবার ছুরি চালিয়ে কিউবটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম, কেটে দিলাম। এইটুকু ধরো, তার মানে a/2, এইটুকু হচ্ছে আমার a/2। এটা যেমন এ আছে এই রইল, এইটাও আমার এ। এটা এই ছবিতে লিখিনি, এটা এই ছবিতেও দেখিয়ে দিই, এ। এইবার এই নতুন ক্ষেত্রে আমরা সারফেস এরিয়াটা হিসেব করব। দেখো এইটার ক্ষেত্রে সারফেস এরিয়া কত? একটা সাইড এ, একটা সাইড a/2, তাহলে a ইন্টু a/2। তাহলে শুধু এই শেডেড অংশটার জন্য a ইন্টু a/2। এইরকম পার্ট কটা আছে? একটা সামনে আছে, একটা পিছন দিকে আছে। তো পিছন দিকেরটা দেখতে পাচ্ছি না, তাহলে পিছন দিকে যেহেতু আছে তাহলে 2 ইন্টু a ইন্টু a/2, আপত্তি নেই। এইবার এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার a/2। তাহলে আমার এই সারফেস তার এরিয়া কত? a ইন্টু a/2। ঠিক একই রকম সারফেস তলাতেও একটা আছে, তাহলে সেটাও হচ্ছে a ইন্টু a/2। তাহলে a ইন্টু a/2 সারফেস আরো দুটো পেলাম, তাহলে মোট কটা পেলাম? 4টে পেলাম। দেখো এই স্টেপটা অবধি কারোর সমস্যা আছে? আছে কি? এইবার এই বাহুটা বা এই সাইডটা হচ্ছে এ, এই সাইডটাও হচ্ছে এ। তাহলে এই যে সারফেসটা, এই যেটা ভেতরের দিকে আছে, এই সারফেসটার এরিয়া হচ্ছে এ স্কোয়ার। ঠিক তেমনি এর উল্টো দিকে আর একটা সারফেসও আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে কটা স্কোয়ার সারফেস পাওয়া গেল? দুটো স্কোয়ার সারফেস পাওয়া গেল। তাহলে একটা টুকরের মধ্যেই মোট আমার এরিয়া আমার হলো, যেটা একটা টুকরের মধ্যে, সেটা হচ্ছে আমার এখানে a স্কোয়ার বাই 2, a স্কোয়ার বাই 2, এখানে তোমার a স্কোয়ার বাই 2, একটা 2 যদি কেটে যায় তাহলে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার। দেখো আমি স্টেপ জাম্প করে লিখলাম, এখানে a স্কোয়ার বাই 2, একটা 2 এখানে কেটে 4 দিয়ে 4কে কেটে দিলাম, তাহলে আলটিমেটলি ভেতরে রইল 2a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার। তাহলে ঠিক একই রকম আইডেন্টিক্যাল আরেকটা পিস তো এইটা, তাহলে এইটাতেও ঠিক 4a স্কোয়ার সারফেস এরিয়াই হবে। তাহলে গোটাটার মোট সারফেস এরিয়া পেতে গেলে দুটো টুকরোর, তাহলে এটাকে 2 দিয়ে আমি গুণ করব, তার মানে আমার জিনিসটা দাঁড়ালো 2 ইন্টু দিস, তার মানে হলো আমার 8a স্কোয়ার। তাহলে দেখো একটা কিউবকে কেবলমাত্র আধখানা করেছি, তাতেই আমার সারফেস এরিয়া বেড়ে গেছে। এটাই ছিল 6a স্কোয়ার, পরেরটাই হলো 8a স্কোয়ার। তেমনি করে ওটাকে যদি আরও টুকরো করতাম তাহলে সারফেস এরিয়া আরও বেড়ে যেত। তাহলে খুব ভালো করে যদি ভাবি, কোনো একটা সাবস্টেন্সকে যত গুঁড়ো করব, যত কি বলবো,
ছোট ছোট টুকরে পরিণত করব, তত তার মানে সারফেস এরিয়া বেড়ে যাবে। সারফেস এরিয়া যত বেড়ে যাবে, তার মানে দুটো কেমিক্যাল সাবস্টেন্স যখন রিয়াকশন করছে, কি করে রিয়াকশনটা হয় না, একটা কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাটমগুলো আর একটা কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাটমের সংস্পর্শে আসে বা কন্ট্যাক্টে আসে। তাহলে যত আমি ব্যাপারটাকে ছোট করব, টুকরো করব, যত সারফেস এরিয়া বাড়বে, তাহলে একই সময়ে অনেক বেশি অ্যাটম, দুই ধরনের সাবস্টেন্সেরই অনেক বেশি অ্যাটম পরস্পরের কন্ট্যাক্টে আসতে পারবে, তাই তো? হ্যাঁ না না? হ্যাঁ তাহলে আমার রেট অফ রিয়াকশনটা বাড়বে না কমবে? স্যার বাড়বে। তাহলে সারফেস এরিয়া, বাড়বে স্যার। সারফেস এরিয়া বাড়ানোর সঙ্গে সঙ্গে কেন রেট অফ রিয়াকশন বাড়ে, তার পিছনে কারণ হচ্ছে এইটা। আমরা যখনই তোমার এই কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্সকে অ্যাটোমাইজ করে দেবো, অ্যাটোমাইজ করা কথাটার মানে হচ্ছে, কেমিস্ট্রির ভাষায় অ্যাটোমাইজ করা মানে হচ্ছে টু ব্রেক আপ ইনটু ভেরি স্মলার ফ্র্যাগমেন্টস, পাউডার লাইক করে দেবো। আমার এখনও মনে আছে, আমি ওই ছোটোবেলায় তোমাদের মতো বয়সেই 8 স্টুডেন্ট, তখন বাবা এবং কাকার সাহায্যে আমি ভাজি তৈরি করতাম বাড়িতে, তুবড়ি, রং মশাল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সেই তুবড়ির মশলা সবগুলোই যেগুলো কিনতে পাওয়া যেত, সবগুলোই হচ্ছে বেশ চাঙ্ক টাইপ। চাঙ্ক মানে হচ্ছে যেগুলো বেশ ডালা ডালা মতো। হ্যাঁ, তা সেইগুলোকে প্রথমে আমাদের কাজ হতো সেগুলোকে হামানদিস্তার সাহায্যে ঠুকে 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 যত পারা যায় গুঁড়ো করা, এবং গুঁড়োটা ভালো হলো কি না সেটা যাচাই করবার জন্য কাপড়ের মধ্যে, পাতলা সুতির শাড়ি ছেঁড়া কাপড়ের মধ্যে আমরা সেটাকে চালতাম, চালুনির মতো সেটাকে চালা হতো। চালবার পর যেগুলো খুব সূক্ষ্ম পাউডার সেগুলো তলায় পড়ে যেত, আর যেগুলো অপেক্ষাকৃত বড় পার্টিকেল সাইজ সেগুলোকে রয়ে যেত কাপড়ের উপরে, সেগুলো নিয়ে আবার হামানদিস্তায় গুঁড়ো করতাম। অর্থাৎ এইভাবে গুঁড়ো করতে 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 মশলাটা যতটা পারা যায়, মানে ডাস্ট ফর্ম অর্থাৎ, এবং পার্টিকেল সাইজটা যত ছোট পারা যায় করতাম। তার একটি কারণ সারফেস এরিয়া অফ কন্ট্যাক্টটা বাড়ানো রাসায়নিক পদার্থগুলোর মধ্যে। তোমরা জানো কি জানি না, অনেক সময় সেই বুজরুকি দেখানোর জন্যে মানে ভণ্ড সন্ন্যাসী টন্যাসীরা কিছু অলৌকিক খেল দেখান আর কি। তা তাইতে তোমার দেখান যে এরকম কাঠ রাখা আছে, কাঠের উপর জল ঢালছেন, কাঠ থেকে আগুন ধরে গেল। হ্যাঁ, এটা দু ধরনের দেখানো যেতে পারে। এক নম্বর হচ্ছে কাঠের তলায় তুমি সোডিয়ামের টুকরো রেখে দিলে সেই সোডিয়ামের টুকরোর উপর জল ঢাললে আগুন ধরে যেতে পারে, কিন্তু সোডিয়ামের টুকরো নিয়ে দেখানোটা রিস্কি। তার কারণ হচ্ছে সোডিয়ামের টুকরো আপনি অনেক সময় আগুন ধরে যায়, বাতাসের ময়েশ্চার, এয়ারের ময়েশ্চার নিয়েও আগুন ধরে যেতে পারে। সেইটা সাধারণভাবে করেন না, করেন যেটা সেটা হচ্ছে ওই কাঠের তলায় একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট রেখে দেন। সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপর গ্লিসারিন ফোঁটা ফোঁটা করে ঢালেন, মনে হয় দেখে দূর থেকে যে জল ফেলছেন, কিন্তু ঢালেন আসলে গ্লিসারিন। এই গ্লিসারিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে রিয়াকশন করে আগুন জ্বালিয়ে দিতে পারে। ইট ইজ এ হাইলি এক্সোথার্মিক রিয়াকশন, মানে এটা খুব হিট জেনারেট করতে পারে, অটোমেটিক্যালি আগুন ধরে যায় সিস্টেমের মধ্যে। হ্যাঁ, তা তুমি ভাবলে যে জল ঢালছে, এদিকে আগুন ধরে গেল। তা ব্যাপারটা কিছুই না, তার পিছনে জাস্ট পিওর মানে প্লেন অ্যান্ড সিম্পল কেমিস্ট্রি আছে। তা এই রিয়াকশানটা দেখা গেছে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ছোট ছোট ওই সর্ষে দানার মতো দানা হিসেবে বাজারে কিনতে পাওয়া যায়, এই দানাগুলোর উপরে তুমি যদি গ্লিসারিন ঢালো তাহলে রিয়াকশান করতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট সময় নেয়, অনেকক্ষণ সময় লাগে রিয়াকশানটা শুরু হতে। কিন্তু প্রথমেই যদি তুমি ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানাগুলো একটু স্ম্যাশ করে নাও, আরও পাউডার লাইক করে নাও, তাহলে দেখা যাবে
ওই গ্লিসারিন ঢালার সঙ্গে সঙ্গে প্রায় আগুন জ্বলে যাচ্ছে। তার মানে যত স্ম্যাশ করবে তত সারফেস এরিয়া ইনক্রিজ করবে, তত রেট অফ রিয়াকশনটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে তোমায় দেওয়া হয় যে ওই H2O2 থেকে অক্সিজেন গ্যাস ইভলভ করানোর জন্যে, সেখানেও যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের চাঙ্ক দিলে যে রেটে তোমার অক্সিজেন গ্যাস বেরোবে, তুমি যদি পাউডার্ড MnO2 দাও, একদম বেশ ফাইন পাউডার, সেক্ষেত্রে কিন্তু দ্য রেট অফ অক্সিজেন প্রোডাকশন উইল বি মোর দ্যান প্রিভিয়াস, আগের থেকে অনেক বেশি কি বলে, বেশি হারে, বেশি রেটে অক্সিজেন গ্যাস বেরোবে। তোমাদের বইতে আরও অনেক হয়তো উদাহরণ আছে, জাস্ট গো থ্রু দেয়ার এক্সাম্পলস, এবং সেগুলো একটু মনে রাখতে হবে, কারণ প্রশ্ন তো আসতেই পারে, তা সেই জায়গাগুলো মনে রেখো। আর এই ক্যাটালিস্টের বেলায় বলতে গিয়ে বলি, অর্গ্যানিক ক্যাটালিস্ট, অর্গ্যানিক সাবস্টেন্স কাকে বলে, অর্গ্যানিক সাবস্টেন্স কথাটা আমরা শুনেছি অনেক জায়গায়, কিন্তু অর্গ্যানিক সাবস্টেন্স, হোয়াট আর অর্গ্যানিক সাবস্টেন্স যদি প্রশ্ন করি, সেটা হচ্ছে অর্গ্যানিক সাবস্টেন্স আর দোজ সাবস্টেন্সেস দোজ আর প্রডিউসড ইন লিভিং অর্গানিজমস, মানে ইন প্লান্টস অর অ্যানিম্যালস। হ্যাঁ, এই সমস্ত জায়গায় যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হয় সেইগুলোই মূলত হচ্ছে অর্গানিক সাবস্টেন্স, বা এইগুলো যা দিয়ে তৈরি হয়, এই প্লান্টস অ্যানিমালস যা দিয়ে তৈরি হয়, আমি একটু কথাটাকে মডিফাই করছি, এই আমাদের লিভিং অর্গানিজমসগুলো যা দিয়ে তৈরি, সেগুলো তো আমরা, আমাদের দেহ কী দিয়ে তৈরি, সেল, সেল কী দিয়ে তৈরি, সেল বেসিক্যালি কিছু কেমিক্যাল সাবস্টেন্স তার মধ্যে আছে উপস্থিত, হ্যাঁ, তার বাইরে কিছু নেই। মাইটোকন্ড্রিয়া বলো, লাইসোসোম বলো, গলগি বডি বলো, আর প্ল্যান্ট সেল হলে ক্লোরোপ্লাস্টিড বলো, নিউক্লিয়াস বা নিউক্লিওলাস এইগুলো বলো, অল আর compositions of very complex chemical substances, আর কিছুই নয়। সেল জিনিসটা কিন্তু ওই কিছু কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি। তা ওই কেমিক্যাল সাবস্টেন্সগুলো তোমার অর্গানিক সাবস্টেন্স জেনারেলি হয়। তাহলে আমি অর্গানিক সাবস্টেন্সের ডেফিনেশনটা এইভাবে মডিফাই করি যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো লিভিং অর্গানিজমস মানে তৈরি হওয়ার পিছনে দায়ী, বা যে সমস্ত মানে লিভিং অর্গানিজমসগুলো যে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি হয় বা তার মধ্যে বিভিন্নভাবে উৎপন্ন হয়, সেইগুলি হচ্ছে আমার অর্গানিক সাবস্টেন্সেস। কিন্তু দিস ডেফিনেশন ইজ নট অ্যাট অল ভেরি রিজিড, খুব রিজিড এই ডেফিনেশনটাকে আমরা বলতে পারি না। তার কারণ হচ্ছে, যেমন আমরা আমাদের শরীর থেকে যখন আমরা শ্বাস ছাড়ি, উই ব্রিথ আউট কার্বন ডাইঅক্সাইড, বাট কার্বন ডাইঅক্সাইড ইজ নট অ্যাট অল এ কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স বলছি, ভুল বলছি, কার্বন ডাইঅক্সাইড ইজ নট অ্যাট অল এ অর্গানিক সাবস্টেন্স, অর্গানিক সাবস্টেন্স নয়। কিন্তু সেটা কোথায় তৈরি হচ্ছে না, অ্যানিম্যাল বডিতে তৈরি হচ্ছে, প্ল্যান্ট বডিতেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ব্রিদিং, রেসপিরেশনের ফলে। তাহলে আমরা এই যে অর্গানিক সাবস্টেন্স বলতে কি বুঝবো না, মূলত অর্গানিক সাবস্টেন্সের কতগুলো আছে, ক্রাইটেরিয়া আছে, যেগুলো মেনে চললে সেই সাবস্টেন্সগুলোকে আমরা অর্গানিক সাবস্টেন্স বলি। সেটা এক্ষুনি আমার দরকার নেই জানা, উইল লার্ন অ্যাবাউট ইট লেটার। তবে একটা জিনিস বলে রাখি, অর্গানিক সাবস্টেন্সের একটা মূল উপাদান কিন্তু কার্বন হতে হবে। নট অল কম্পাউন্ডস হ্যাভ কার্বন, মানে ব্যাপার হচ্ছে যে মানে কার্বন আছে এমন কম্পাউন্ড হলেই যে সেটা অর্গানিক সাবস্টেন্স হবে তা কিন্তু নয়। কিন্তু অর্গানিক সাবস্টেন্সে জেনারেলি লক্ষ্য করা যায় যে কার্বন থাকতেই হবে, এবং এই এত কার্বন আছে বলেই কিন্তু মাটির তলায় আমরা ওই লক্ষ লক্ষ বছর আগে ফসিলাইজড যে প্ল্যান্ট ফসিল বা অ্যানিম্যাল ফসিল, প্ল্যান্ট ফসিল থেকে আমরা কয়লা পাই আর অ্যানিম্যাল ফসিল থেকে পেট্রোলিয়াম পাই, সেইটা পাওয়া সম্ভব হয়েছে কিন্তু মূলত এই প্ল্যান্টস এবং অ্যানিম্যালস কার্বন দিয়ে তৈরি বলে। যদি না হতো তাহলে কিন্তু কয়লা পাওয়া যেত না, পেট্রোলিয়ামও পাওয়া যেত না।
তো ব্যাপার হচ্ছে যে এই অর্গানিক সাবস্টেন্সের মধ্যে প্রচুর অর্গানিক রিয়াকশনস হয়, অর্গানিক কেমিক্যালের রিয়াকশন হয়। অর্গানিক কেমিক্যালের রিয়াকশনগুলো একটু স্লো রিয়াকশন, জেনারেলি ধীরে ধীরে হয়। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে রিয়াকশনগুলো তুলনামূলকভাবে ফাস্টার। হ্যাঁ, দুটো সাবস্টেন্স মেশালাম, প্রায় তারা সঙ্গে সঙ্গেই দে রিয়াক্ট দেন অ্যান্ড দেয়ার, সঙ্গে সঙ্গে রিয়াকশন করে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে কোনো একটা জিনিস জেনারেলি দেখা যায় রিয়াকশনটা একটু টাইম টেকিং প্রসেস, স্লো রিয়াকশনস হয়। তা এই রিয়াকশনগুলোকেও ট্রিগার করার জন্য উই রিকোয়ার সাম ক্যাটালিস্ট। সেই ক্যাটালিস্টগুলোকে বলা হয় এনজাইমস। আমাদের দেহ প্রচুর এনজাইমস আছে। আমরা খাবার খাওয়ার পর কি হয়, আমরা মূলত যে খাবার খাই, কি ধরনের খাবার সেগুলো, একটা তো হচ্ছে বডি বিল্ডিং ফুড, মানে যেটা আমাদের এনার্জি দেয়, আর আরেকটা হচ্ছে আমাদের যেটা প্রোটেকশন দেয়। একটা হচ্ছে তোমার এনার্জি দেয় যে খাবারগুলো, তার মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, আর যেগুলো আমাদের শরীরের বিভিন্ন রকম ইমিউনিটি বা ইত্যাদি তৈরি করে, সেই জায়গাগুলোর মধ্যে যেমন ভিটামিনস, ওয়াটার, মিনারেলস ইত্যাদি এগুলো পড়ে। তা আমাদের শক্তি দরকার, ওই রিকোয়ার্ড এনার্জি, এবং সেই এনার্জি আমরা পাই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থেকে। তা আমরা যাই খাই না কেন, কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই আমরা, ধরো চিনি খাচ্ছি, চিনি হচ্ছে সুক্রোজ, সুক্রোজ হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তার সেটা ভেঙে গ্লুকোজ, গ্যালাক্টোজ ইত্যাদি তৈরি হয়। তা যাই হোক, তা এই যে ভেঙে তৈরি হওয়ার কথাটা বলছি, অর্থাৎ একটা কমপ্লেক্স স্ট্রাকচার, এই কমপ্লেক্স স্ট্রাকচারটা সিম্পলার স্ট্রাকচারে পরিণত হচ্ছে, সেটাই হচ্ছে ভাঙা। একটা কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল একটা কম্পাউন্ড, তার মধ্যে হয়তো যেমন চিনির ক্ষেত্রেই বলি C12H22O11, C12 মানে 12খানা কার্বন আছে, 22খানা হাইড্রোজেন আছে, 11খানা অক্সিজেন আছে। এত বড় জিনিসটা ভেঙে হয়তো গ্লুকোজ তৈরি করলো C6, মানে আধখানা হয়ে গেল, নতুন সাবস্টেন্স তৈরি করলো। এটা করে লাভ কি? আমাদের শরীর কিন্তু ওই মানে বডি বিল্ডিং বা এনার্জি করার জন্য, এনার্জি সাপ্লাই করার জন্য বা এনার্জি উৎপন্ন করার জন্য কিন্তু ওই কমপ্লেক্স ফর্মগুলোকে কিন্তু তারা ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারে না। অ্যাকচুয়ালি আমরা যা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি খাই, সেগুলো সবগুলোই তো হচ্ছে আমাদের দেহের ফুয়েল বা জ্বালানি। আমরা সেগুলো জ্বালিয়েই তো আমাদের শরীরে শক্তি পাই। কিন্তু এই শক্তিগুলো কিন্তু তোমার এই কমপ্লেক্স অবস্থায় থাকলে এই সাবস্টেন্সগুলো আমাদের শরীরের ক্ষমতা নেই সেগুলো থেকে শক্তি করার, মানে নির্গত করার আর কি। তাই জন্যে এটাকে হজম করতে হয়। নাও হোয়াট ইজ ডাইজেশন? Digestion is the process of splitting up of complex organic substances into simpler organic substances. যেমন প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারলস তৈরি হয়, কার্বোহাইড্রেট ভেঙে মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ভেঙে তোমার সিম্পলার কার্বোহাইড্রেটস তৈরি হয়। এই যে ভেঙে তৈরি হচ্ছে মানে রিঅ্যারেঞ্জড হয়ে ছোটো ছোটো মলিকিউল তৈরি হচ্ছে। সেই ঘটনাটা ঘটানোর পেছনে যে সমস্ত সাবস্টেন্স দায়ী তাদেরকেই আমরা বলি অর্গানিক ক্যাটালিস্ট। এই অর্গানিক ক্যাটালিস্ট আসলে বেসিক্যালি হচ্ছে এনজাইমস। বিভিন্ন ধরনের সাবস্টেন্সের জন্য বিভিন্ন ধরনের এনজাইমস তোমাদের আছে কি বইতে আমি জানি না, যে ফ্যাট ভাঙবার জন্য এক ধরনের এনজাইম, তারপরে কার্বোহাইড্রেট স্প্লিট করার জন্য আরেক ধরনের এনজাইম, বা তোমার প্রোটিন ভাঙবার জন্য আরেক ধরনের এনজাইম। বিভিন্ন ধরনের এনজাইম আমাদের শরীরের মধ্যে বিভিন্ন গ্ল্যান্ডে তৈরি হয়, এবং আমাদের শরীরের সেই এনজাইমগুলো ক্যাটালিস্টের কাজ করে ফর ব্রেকিং দোজ কমপ্লেক্স মেটেরিয়ালস ইন্টু সিম্পলার ফর্মস। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো যে ওই কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পলার ফর্মে তৈরি হওয়ার জন্য যে ক্যাটালিস্টগুলো দরকার সেগুলোও কিন্তু আলাদা আলাদা। যেটা প্রথমেই বলেছিলাম, there is no substance which can be considered to be a universal catalyst. ইউনিভার্সাল ক্যাটালিস্ট বলে কিছু হয় না। যদি হতো তাহলে যে এনজাইমটা কার্বোহাইড্রেট স্প্লিটিংয়ের জন্য ব্যবহার হচ্ছে সেটাই প্রোটিন ভাঙতে পারতো, সেটাই ফ্যাটকেও ভাঙতে পারতো, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে প্রত্যেকটা রিয়াকশনের জন্যেই আলাদা আলাদা এনজাইম দরকার পড়ে এবং সেই অনুযায়ী তারা কাজ করে। এবং তোমাদের বইতে একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলটা দেখে নিও।
সেটা হচ্ছে যে ওই অরহর ডাল দিয়েছে, অরহর ডালে তোমার ওয়াটারমেলন সিডস কিছু দিয়েছে, হ্যাঁ, ফিনলথেলিন দিয়েছে আর জল দিয়েছে। এইবার আর একটা জায়গায় তোমার ইউরিয়া গুলেছে। এইবার কি দাঁড়াচ্ছে যে তোমার ওই অরহর ডালের মধ্যে, মানে অরহর ডালও দিতে পারো, ওয়াটারমেলন সিডসও দিতে পারো, একই ব্যাপার হবে। ওয়াটারমেলন সিডসের মধ্যে ইউরিয়েজ বলে একটা এনজাইম আছে, যেটা কিনা ওই তোমার যে ইউরিয়ার যে সলিউশনটা, ইউরিয়া ভেঙে গিয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই রিয়াকশনটা তৈরি করে ঘটাতে পারে। এই যে অ্যামোনিয়া গ্যাস তোমার লিবারেট করে দেয়, এই অ্যামোনিয়া গ্যাস জলের মধ্যে মিশে গিয়ে সলিউশনটাকে অ্যালকালাইন করে দেয়। NH3 প্লাস H2O ইকুয়াল টু NH4OH একটা অ্যালকালি তৈরি করে, এবং অ্যালকালির মধ্যে এই ফিনলথেলিন একটা ইন্ডিকেটর, যেটা এক ফোঁটা ফেললে অ্যালকালাইন সলিউশনে তার কালার হচ্ছে পিঙ্ক। মানে এইটা কিন্তু তুমি কেবলমাত্র যদি ইউরিয়া সলিউশন রাখো, সেই ইউরিয়া সলিউশন কিন্তু অটোমেটিক্যালি ভেঙে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে না। তুমি ইউরিয়া সলিউশন রেখেছো, পাউডার অরহর ডাল দিলে তবে দেখা যাচ্ছে যে সলিউশনটা পিঙ্ক হচ্ছে। তার মানেটা কি, যে ওই অরহর ডালের গুঁড়ো ছড়াচ্ছ যখন, তখন ইউরিয়েজের উপস্থিতিতে ওই তোমার ইউরিয়া ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি করছে, যে অ্যামোনিয়াটা আবার ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে NH3 প্লাস H2O, এই রিয়াকশনটা নেই তোমাদের বইতে, অর্থাৎ এইটা NH3 তৈরি হলো, এই NH3 প্লাস H2O ইকুয়াল টু NH4OH। এই NH4OH এর নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা অ্যালকালি, এবং অ্যালকালাইন সলিউশনে ফেনলথেলিনের কালার হচ্ছে পিঙ্ক, নিউট্রাল সলিউশনে কিন্তু কালারলেস। নিউট্রাল ছিল কতক্ষণ না, যতক্ষণ অ্যামোনিয়া গ্যাস বেরোয়নি ততক্ষণ সলিউশন নিউট্রাল ছিল, কালারলেস ছিল। যেই মুহূর্তে অ্যামোনিয়া গ্যাস বেরোলো, সলিউশনটা অ্যালকালাইন হয়ে গেল, এটা কিন্তু পিঙ্ক হয়ে গেল সলিউশনটা। আজকে আমাদের এই অবধি থাকবে। নেক্সট দিন আমরা এক্সোথার্মিক এন্ডোথার্মিক এই রিয়াকশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে কি সমস্যা আছে বলো? কারোর কিছু সমস্যা আছে, প্রশ্ন আছে কিছু? না স্যার, আমার নেই।